সো ফার্স্টলি তুমি যদি এইখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমি একটা অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কিন্তু লিখেছি, দেখতে পারতেছো এটা কিন্তু ঢাকা বোর্ড 2017 তে কিন্তু আসছে। এবং এইখানে যদি একটু লক্ষ্য করো, এখানে এটা কি দেখে পরিচিত মনে হচ্ছে? আচ্ছা, এইখানে একটু লক্ষ্য করো, আমি কিন্তু পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। সো আমি আশা করি এখন প্রত্যেকে দেখে বুঝতে পারবা, তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু কোষ, বুঝিস তোমরা জানো এটা কিন্তু দুইটা প্রান্ত আছে, এটা হচ্ছে কিন্তু পজিটিভ, এটা হচ্ছে কিন্তু নেগেটিভ, রাইট? এবং এই যে দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট লেখা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। হ্যাঁ, এরপরে তোমরা কিন্তু জানো এই যে দেখতে পাচ্ছেন যে পজিটিভ প্রান্ত which is ধনাত্মক যে প্রান্তটা আছে, এখান থেকে কিন্তু কারেন্ট which is এই যে বর্তনীগুলো আছে এগুলো কিন্তু ভেদ করে তারপর কিন্তু এই মাইনাস প্রান্তে কিন্তু আসে। এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আচ্ছা, এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ফিউজ আছে, 2 অ্যাম্পিয়ারের একটা কিন্তু ফিউজ আছে। হ্যাঁ, এবং এইখানে দেখতে পাচ্ছেন তিনটা রোধ আছে। এবং এই যে দেখতে পারতেছো এই যে রোধ দুইটা, এই দুইটা কিসে আছে একটু মনে করো তো, আমি তোমাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এই যে এই দুইটা কিসে আছে, এটা কিন্তু সমান্তরাল সমবায় সংযুক্ত আছে, রাইট? এবং এরপরে কি করতে হবে, এখন তোমার যে কাজটা করতে হবে, যদি তোমার এখানে তুল্য রোধ নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করবা মনে আছে? আমি কি করেছিলাম যে এইভাবে একটা হচ্ছে কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে which is প্যারালালের ক্ষেত্রে দুটো চিত্র কিন্তু এঁকেছিলাম। এবং নিচে কিন্তু আমি তুল্য রোধ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম। তুল্য রোধ মানে কি, অর্থাৎ এখানে যে দুইটার যে ক্ষমতা আছে ওই একটার ভিতর কিন্তু ছিল, বা তিনটার যে ক্ষমতা আছে ওর কিন্তু একলার ক্ষমতা আছে। এই বিষয়টা কি মনে আছে? আচ্ছা, আমি আশা করি প্রত্যেকের কিন্তু মনে আছে। তাহলে যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো একদম সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটু তাকাও। সো আমি আশা করি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে কি কি আছে। এখন ফার্স্টলি ঘ নম্বরে দেখতে পাচ্ছো যে প্রশ্নটা আমরা করছে যে এই যে বর্তনী আছে, হ্যাঁ, এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, which is very simple। একটা হবে কিন্তু সিরিজ আর একটা হবে প্যারালাল। এটা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, এবং আমি তোমাদেরকে সিরিজের ক্ষেত্রে এবং প্যারালালের ক্ষেত্রে দুইটা সমীকরণ মনে রাখতে বলেছিলাম। আমি আশা করি প্রত্যেকের মনে আছে। একটা হচ্ছে কি ছিল, RS এই যে RS R1 প্লাস R2 প্লাস R3। হ্যাঁ, এভাবে কিন্তু ডট ডট আরো সামনে যাবে। এবার আরেকটা হচ্ছে কি 1/RP which is প্যারালালের ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে, সেটা কি ছিল 1/R1 প্লাস 1/R2। হ্যাঁ, প্লাস হচ্ছে কিন্তু 1/R3। এইভাবে কিন্তু ছিল। আমি আশা করি প্রত্যেকের মনে আছে, তারপর একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে দেখো যে গ নম্বরে বলছে উদ্দীপকের যে বর্তনীটা আছে এই বর্তনীর সবগুলা রোধ সমান্তরালে সংযুক্ত থাকলে, এখানে যে কথাটা বলছে এইখানে যে রোধ তিনটা দেখতে পারতেছো আমরা কিন্তু সচরাচর দেখতেছি এই দুইটা কিন্তু প্যারালালে আছে, which is সমবায়ে সংযুক্ত আছে, রাইট? এই দুইটা বের করার পরে যা নামবে তার সাথে কিন্তু এটা কি হবে, অর্থাৎ সিরিজে হবে বা শ্রেণী সমবায় হবে, রাইট? আচ্ছা, তাহলে এই তিনটাই ধরতে বলছে ওরা যে সমান্তরালে সংযুক্ত। তাহলে এই সমান্তরালে সংযুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহ, যেই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে তাহলে ওইটার কারণে ফিউজটি অক্ষত থাকবে কিনা। এই যে দেখতে পারতেছো যে একটা ফিউজ আছে, এই ফিউজটা অক্ষত থাকবে কিনা। আমি কিন্তু পূর্বে আলোচনা করেছি যে একটা ফিউজ ওর যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতার বাহিরে, অর্থাৎ যে এখানে দেখতে পারতেছো যে 2 অ্যাম্পিয়ার লেখা আছে, তাহলে ওর যে ক্ষমতাটা আছে ওর ক্ষমতার বাইরে যদি তুমি কারেন্ট সাপ্লাই দিতে যাও তাহলে কি হবে, এটা কি আসতে থাকবো, এটা কিন্তু গইলা যাইবো, রাইট? তাহলে এটা এখানে কোশ্চেন বলছে যে তড়িৎ প্রবাহের কারণে ফিউজটা অক্ষত থাকবে কিনা। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু যদি বোঝো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু অ্যানসার করতে পারবে। ওকে, সো আমি আশা করি প্রত্যেকে মোটামুটি এটা ধারণাটা কিন্তু পাইছো। আচ্ছা, এবং আমি আরেকটা ব্যাপার তোমাদেরকে স্মরণ করিয়ে দেবো যে সেটা হচ্ছে কিন্তু ওহমের সূত্র। আমি কিন্তু বলেছি একদম টানা মুখস্থ করে রাখবা, ওহমের সূত্রটা সব সময় কিন্তু লাগে। সেটা হচ্ছে কি যে I is equal to which is V/R, রাইট? মনে আছে সবার? আচ্ছা, এটা হচ্ছে কিন্তু বিভব পার্থক্য আর এটা হচ্ছে কিন্তু রোধ। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু টেস্ট পেপারে কিন্তু দেখবা যে এখানে E is equal to which is তড়িৎ চালক শক্তি। হ্যাঁ, E is equal to দেওয়া আছে 12 ভোল্ট, এভাবে কিন্তু লেখা আছে। তুমি কিন্তু V is equal to 12 ভোল্ট লিখতে পারো, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি তোমরা মোটামুটি বুঝে থাকো তাহলে এখন আমরা একটু অঙ্কগুলো সলভ করি। ওকে, তাহলে এখন একটু দেখো এখানে আমি কিন্তু লিখে রেখেছি যে বর্তনীর কিন্তু তুল্য রোধ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখন এটা নির্ণয় করার জন্য ফার্স্টে এখানে দেখতে পারতেছো যে তিনটা রোধ আছে, এইটাকে ধরবো আমরা হচ্ছে কিন্তু R1। রোধকে কি দ্বারা প্রকাশ করে, R দ্বারা, রাইট? এবং রোধের একক কি, which is ওহম। হ্যাঁ, তাহলে এটাকে ধরবো হচ্ছে কিন্তু R1, এটা হচ্ছে কিন্তু R2 আর এটা হচ্ছে কিন্তু R3। আচ্ছা, তাহলে ফার্স্টলি তোমার এখানে কি লিখতে হবে, যে এখানে কিন্তু লিখবা যে সাপোজ আমি কিন্তু লিখে দিচ্ছি যে ধরি
যে এখানে কি বলছে যে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে লিখবা যে ধরি বর্তনীর তুল্যরোধ, জাস্ট এতটুকু লিখবা। এতটুকু লেখার পরে তোমরা এখানে আর লিখে দিবা। হ্যাঁ, ধরো বর্তনীর তুল্যরোধ হচ্ছে কিন্তু আর, সিম্পল একটু চিন্তা করো। তাহলে এখন হবে যে এখানে কি কি আছে একটু এখানে সুন্দরভাবে কিন্তু উঠাবা। হ্যাঁ, এখানে কিন্তু আরাম আছে কত, হুইচ ইজ আরাম সমান কত ওহম আছে 6 ওহম। হ্যাঁ, তারপর R2 সমান কত আছে, R2 4 ওহম আছে, রাইট। এরপর আছে কিন্তু R3 সমান আছে কি 12 ওহম। ওকে, এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? কি কাজ করো ফার্স্টলি, যেখানে যে প্রশ্নটা বলছে, যেখানে লিখবা যে ধরি বর্তনীর তুল্যরোধ হচ্ছে কিন্তু R, এবং এখানে কি কি দেওয়া আছে, R1 আছে, R2 আছে, R3 আছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এইখানে দেখতে পারতেছো এটা হচ্ছে কিন্তু কি ধরেছে R2, আর এটা হচ্ছে কিন্তু R3, রাইট। তাহলে এই R2 এবং R3 এই দুইটা কিসে আছে একটু চিন্তা করো তো, এই দুইটা কিসে আছে, এই দুইটা কিন্তু হচ্ছে সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এখন তোমার লিখতে হবে যে এখানে জাস্ট লিখবা এখানে R2 ও R3 জাস্ট এরা কিসে আছে, সমান্তরাল। একটু লিখবা সবাই, একটু কষ্ট করে উঠাও যে সমান্তরাল সমবায় যুক্ত আছে, রাইট। সমান্তরাল সমবায় যুক্ত আছে। আচ্ছা, তাহলে এখন কি লিখতে হবে, আজকে কিন্তু এই টাইপের যত টেস্ট পেপারের তোমার চিত্র আছে সবগুলা কিন্তু আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এবং সবকিছু এটা তো খুবই সিম্পল। আগে তোমাদেরকে সিম্পলটা একটু বুঝিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে যে কঠিন কঠিন যেগুলো চিত্র আছে এগুলো একদম আজকে কভার করে দেব। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, বাট একদম ফুল টেস্ট পেপারে যত টাইপের ম্যাথ আছে সবকিছু কিন্তু আজকে কভার করে দিব। জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। হ্যাঁ, তাহলে আমরা কি পাইছি যে এই R2 এবং R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি সমীকরণটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, মনে আছে? কি লিখবা যে 1/Rp is equal to, এখানে কি কি আছে, R2 আছে আর R3 আছে, রাইট। তাহলে 1/R2 প্লাস 1/R3। আমি আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো, এখন মানগুলো বসায় দাও। 1/R2, এই R2 এর মান আছে কত, এখানে কত ওহম আছে, এই যে দেখতে পারতেছো 4 ওহম। তাহলে এখানে 4 বসিয়ে দাও, প্লাস 1 এই R3 এর মান আছে কত 12, এই 12টা বসিয়ে দাও। ওকে, এখন একটু চিন্তা করো 4 আর 12 এর লসাগু কত, তোমরা কিন্তু সবাই জানো এটা লসাগু হচ্ছে কত 12। এখন এইটার সিস্টেমটাকে তুমি কি করবা, 4 দ্বারা 12 এর কি করতে হবে, ভাগ দিতে হবে, রাইট। একটু সিস্টেমটা দেখো, আমি একবার বুঝিয়ে দিচ্ছি যে 4 দ্বারা 12 এর ভাগ করবা তাহলে কত আসে, 3 4 12। আচ্ছা, এবং যা নামছে ওইটার সাথে কিন্তু উপরের সংখ্যা গুণ, এটাই হচ্ছে কিন্তু সিস্টেম। তাহলে তুমি যদি অন এখানে লিখো তাহলে 3 এর কত আসে 3। ওকে, সেম ভাবে 12 দ্বারা 12 ভাগ করো, আমি ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত আসে, 12 কে 12। হ্যাঁ, এখানে যা নামছে ওইটার সাথে উপরের সংখ্যা গুণ, তাহলে উপরে কি আছে, অন আছে। তাহলে তুমি যদি অন আর অন গুণ করো তাহলে এখানে কত আসবে, এখানে কিন্তু অনই আসবে। ওকে, আমি আশা করি প্রত্যেককে এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন একটু যোগ করো, তাহলে দেখো কত আসে। আচ্ছা, আমি আপাতত এই পাশটা একটু মুছে দিচ্ছি। তাহলে তুমি যদি একটু হিসাব করো তাহলে এইখানে আসবে কিন্তু 1/Rp is equal to 3 আর হচ্ছে কিন্তু 4 আর নিচে হচ্ছে কিন্তু 12। হ্যাঁ, এবং এটাকে যদি একটু ভাঙো 3 4 হচ্ছে কত 12, একটু কাটাকাটি করো, তাহলে উপরে থাকে কি 1 আর নিচে থাকে হচ্ছে কিন্তু 3। এগুলো তোমরা কিন্তু জানো। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি 1/Rp is equal to হচ্ছে 1/3। এখন একটু চিন্তা করো, আমাদের যে কাজটা করতে হবে একটু আর গুণ করতে হবে। এই যে Rp আছে এই Rp এর সাথে 1টা গুণ করবা, আবার 3 এর সাথে 1টা গুণ করবা, তাহলে কিন্তু হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই কাজটা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো যে Rp is equal to 3 × 3। ওকে, তাহলে আমরা এই যে প্যারালাল যেটা আছে অর্থাৎ যে সমান্তরাল সমবায় সংযুক্ত যেটা আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু Rp মানটা পাইছে হচ্ছে কিন্তু 3 ওহম। ওকে, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমাদের কাজ কি, খুবই সিম্পল কাজ, জাস্ট তুমি একটা ম্যাথ একটু কষ্ট করে বোঝো। হ্যাঁ, এরপরে যেগুলো দেখাবো সবগুলো সোজা, ঠিক আছে, কিন্তু চিত্রগুলো একটু কঠিন, ওগুলো যদি একটু ধরতে পারো তাহলে যেভাবে তোমাদের পরীক্ষায় সৃজনশীল এরকম আসুক না কেন তোমরা কিন্তু অ্যানসার দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের কিন্তু এই দুটো কিন্তু কমপ্লিট। তাহলে আমরা যেটা এখন পাইছি এইটা আর এইটা এখন কি করব, যোগ করব। কেন যোগ করব, কারণ তুমি চিন্তা করো এই দুইটা করার পরে আমরা কি পাইছি, আমরা কিন্তু এই রকম একটা শ্রেণী সমবায় সংযুক্ত একটা কি পাইছি, রোধ পাইছি, রাইট। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে আবার এটা হচ্ছে কি ধরেছিলাম, আরাম ধরেছিলাম না, একটু লিখে রাখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা ধরেছিলাম হচ্ছে আরাম, এটা হচ্ছে কিন্তু R2 আর নিচেরটা হচ্ছে কিন্তু R3। হ্যাঁ, তাহলে এখন এতটুকু আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখন আমি কি লিখবো, জাস্ট লিখবা এখন আবার, কি লিখবা আবার কি লিখবা, এই যে Rp আছে আর আরাম আছে, R1 ও এই Rp তারা কিসে আছে, শ্রেণী সমবায়। তাহলে লিখতে হবে যে R1 ও Rp শ্রেণী সমবায়
সংযুক্ত। হ্যাঁ, এতটুকু লিখবা যে শ্রেণী সমবায় সংযুক্ত। আচ্ছা, আমি এতটুকু লিখতেছি। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যে এই দুইটা রোধ করার পরে, অর্থাৎ এরা তো সমান্তরাল সমবায় আছে, কিন্তু এটা আবার কিভাবে শ্রেণী সমবায় কিন্তু হইলো? হ্যাঁ, এটা কিন্তু অনেকের মনে এখন প্রশ্ন জাগতেছে। তাহলে তুমি চিন্তা করো, এই দুইটা করার পরে জাস্ট এই রকম, আমি আবার বলি, এই দুইটা অর্থাৎ সমান্তরাল সমবায় জাস্ট করার পরে আমরা কিন্তু এই রকম আরেকটা রোধ পাইছি। ঠিক আছে, তাহলে এখন এইরকম যদি রোধ থাকে এবং এটা যদি পাশাপাশি থাকে, আমি কি বলেছিলাম? আমি কিন্তু বলেছিলাম এটা কিন্তু কিসে থাকবে? কিন্তু সবাই জানো সেটা হবে কি শ্রেণী সমবায়। এই জন্যই যে এখানে R1 এবং এই RP এরা কিন্তু শ্রেণী সমবায় সংযুক্ত। এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন কি লিখবা? হতে RS টা একটু লিখে দাও। RS ইজ ইকুয়াল টু কি হবে? R1 প্লাস RP। হ্যাঁ, তাহলে এখন একটু মানগুলো বসাও। এখানে R1 এর মান আছে কত? 6 আছে, প্লাস এই RP এর মান আছে কত? 3 আছে। তাহলে 6 আর 3 একটু যোগ করো, তাহলে কত আসবে? তাহলে এখানে কিন্তু 9 আসবে, 9 ওহম। তাহলে তোমরা পাইছো। সো আমি আশা করি প্রত্যেকে এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। আমরা কিন্তু বর্তনীর তুল্য রোধটা কিন্তু পাইছি, আমরা কিন্তু বর্তনীর তুল্য রোধটা কিন্তু বের করছি। আচ্ছা, এখানে কি লিখেছি? RS লিখেছি। ফার্স্টলি তোমরা যদি একটু খাতাটা উল্টিয়ে দেখো, যে আমি বলেছিলাম যে ধরো বর্তনীর তুল্য রোধ হচ্ছে কিন্তু R। আচ্ছা, ওইখানে লিখে দাও যে RS লিখে দাও। ঠিক আছে, সো আমি আশা করি প্রত্যেকে এই অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। কি করব আমি আবারও তোমাদেরকে বলতেছি, কারণ হচ্ছে কিন্তু এরপরে খুব গুরুত্বপূর্ণ কিছু তোমাদের ম্যাথ করিয়ে থাকবো এই রিলেটেড, তখন তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আবারও বলতেছি, এরকম যদি থাকে বুঝিস কি করব? তোমার সমান্তরাল সমবায় করতে হবে, রাইট? সমান্তরাল সমবায় করার পরে যেটা পাবা, এদিকে শ্রেণী সমবায় যারা যারা আছে ওইটার সাথে কি করবা? যোগ করে দিবা, আর কিচ্ছু না, শেষ। তাহলে কিন্তু তোমার তুল্যরোধ বের করা হয়ে যাবে। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার কিন্তু তাহলে আয়ত্ত হয়ে যাবে। এবং আমি আশা করি এই চ্যাপ্টারের, অর্থাৎ চলতরির চ্যাপ্টারের সৃজনশীল করা একদম সহজ। ঠিক আছে, এবং তোমরা যারা সামনে এবার পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমার এই সৃজনশীলগুলো আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, একটু ভালোভাবে প্র্যাকটিস করো, একটা সৃজনশীল কিন্তু কমন পাবা, ফিক্সড, ধরে নাও এটা। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে অর্থাৎ গহ নাম্বার অঙ্কটা একটু করে দিচ্ছি। ওকে, এরপর দেখতে পারতেছো যে গহ নাম্বারটা আমি এখানে একটু লিখে রেখেছি। এখানে কিন্তু দেখতে পারতেছো যে বলা হয়েছে যে সবগুলা রোধ সমান্তরালে সংযুক্ত করলে, হ্যাঁ, তুমি এখানে যে তিনটা রোধ দেখতে পারতেছো, এই তিনটা রোধকে কি করতে হবে? সমান্তরালে সংযুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে সমান্তরালে সংযুক্ত করলে তুমি তুল্য রোধ কি পাবা সেইটা তোমার কিন্তু এখানে বের করতে হবে। এরপর দেখো যে সমান্তরালে সংযুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহ, তোমরা কিন্তু সবাই জানো যে I = V/R, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এই ফিল্ডসটা অক্ষত থাকবে কিনা এটা একটু দেখতে হবে। আচ্ছা, খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ফার্স্টলি ভাই কি লিখবা? এখানে একটু দেখো, তোমরা একটু লিখে নাও যে এখানে জাস্ট লিখে নাও এখানে যে R1 সমান আছে কত? 6 ওহম। সবাই একটু উঠাও। R2 সমান আছে কত? 4 ওহম। R3 = কি আছে? 12 ওহম। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে, এখানে বলছে যে সবগুলা রোধকে অর্থাৎ সমান্তরালে সংযুক্ত করলে এতটুকু লিখবা যে এখন জাস্ট এতটুকু লিখবা যে এখন উদ্দীপকের সবগুলা রোধকে, এখন লিখতে হবে যে এখন উদ্দীপকের সবগুলা রোধকে সমান্তরালে সংযুক্ত করলে পাই। আচ্ছা, আমি একটু লিখতেছি। তাহলে দেখো আমরা এখন কি পাবো? তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের কি করতে হবে? সমান্তরালের কথা বলছে। আচ্ছা, এখন আমাদের কি লিখতে হবে? 1/RP, হ্যাঁ, = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটাই তো কিন্তু সমীকরণ ছিল, রাইট? তোমাদের কি মনে আছে? আচ্ছা, তাহলে এখন দেখো 1/R1, R1 এর মান আছে কত? 6, তাহলে এখানে 6 লিখে দাও, প্লাস 1/R2 এর মান আছে কত? 4 ওহম না, তাহলে 4টা লিখে দাও, প্লাস 1/R3, এই R3 এর মান আছে কত? 12, which is এখানে 12টা লিখে দাও। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমি এইটাকে এই পাশে লিখতেছি, যেখানে আছে 1/RP এই 6, 4 এবং হচ্ছে কিন্তু 12, এই তিনটা লসাগু কি তোমরা কিন্তু সবাই জানো, সেটা হচ্ছে কিন্তু 12। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে, 6 দ্বারা 12 ভাগ করবা, কত হয়? 6 দ্বিগুণে 12, যে 2 নামছে 2 এর সাথে কিন্তু 1টা গুণ করে দিবা। হ্যাঁ, তাহলে এখানে কত হয়? এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়। ওকে, আবার সেম ভাবে 3 4 12 বুঝি, সেখানে 3 হবে। আবার সেম ভাবে এখানে 12 আর 12 ভাগ করলে 1 হয়, এখানে কিন্তু 1ই হবে। খুবই সিম্পল ব্যাপার এগুলো, এবং এগুলো নিয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি। ওকে, তোমাদের সাথে যখন উচ্চতর গণিতের একটা ক্লাস আমি করিয়েছিলাম তখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এখন একটু যোগ করে দাও, তাহলে কত আসে দেখো। এখানে কিন্তু টোটাল উপরে থাকে 6 আর নিচে থাকে হচ্ছে কিন্তু 12, তাহলে যদি তুমি ভাগ করো তাহলে সেই ক্ষেত্রে পাবা 1/2। 6 দ্বিগুণে 12 না? আচ্ছা, তাহলে 1/2 পাইছো। তাহলে কি পাইছো? 1/RT = 1/2। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে আমি এইখানে লিখতেছি।
তাহলে দেখো ওইখানে আমরা কি পাইছিলাম যে 1/rp, হ্যাঁ 1/rp ইজ ইকুয়াল টু 1/2। তাহলে দেখো এখন আমাদের একটু আড়াআড়ি গুণ করতে হবে, রাইট? তোমরা কিন্তু সবাই জানো যে কিভাবে আড়াআড়ি গুণ করে, এটার সাথে 1 গুণ আর 2 এর সাথে 1 গুণ, তাহলে 2 অক্ষে 2। তাহলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে rp এর মানটা পাইছি হচ্ছে কি 2 ওহম। ওকে, ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? আমাদের যে কাজটা করতে বলছে আমরা কিন্তু সেই কাজটাই করেছি। হ্যাঁ, এখন দেখো সংযুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে, আচ্ছা এখন আমি তোমাদেরকে ফার্স্টে মনে রাখতে বলেছিলাম, মনে আছে? সেটা কি? সেটা হচ্ছে যে I = v/r, এই সূত্রটা মনে রাখতে বলেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এই জন্য প্রথমেই লিখে দিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা এখন যে কাজটা করবা, এখন এই সূত্রটা এইখানে অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে এখন আমি অ্যাপ্লাই করতেছি যে I = v/r। আচ্ছা আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে তোমার লিখতে হবে যে দেওয়া আছে এখানে যে বিভব পার্থক্য কত আছে, এখানে 12 ভোল্ট, এগুলো একটু লিখতে হবে, একটু কষ্ট করে তোমরা লিখে নিও। তারপর হচ্ছে কিন্তু ফিউজটা দেওয়া আছে কত 2 অ্যাম্পিয়ার, এগুলো একটু লিখতে হবে। হ্যাঁ, আমি কিন্তু লিখি নাই, জাস্ট তোমরা একটু এগুলো লিখে নিও যে উদ্দীপক অনুযায়ী কি কি আছে, এগুলো খুব সুন্দরভাবে লিখে নিও। ওকে, প্রথমেই লিখে নিও। আচ্ছা তাহলে I = v/r। হ্যাঁ, তাহলে এখন একটু তাকাও, এখন তোমাদের কি বের করতে হবে, যে তড়িৎ প্রবাহের মানটা বের করতে হবে, রাইট? তাহলে এখন একটু দেখো এখানে আমি কি লিখবো, I = v এর মান আছে কত 12 না, তাহলে 12 বসাও। হ্যাঁ, ডিভাইডেড বাই এই যে r, এই rটা কিসের r? এই যে তুমি এখানে বলে দিয়েছে যে তিনটাকে, এই যে কয়টা আছে এই রোধগুলোকে যখন তুমি সমান্তরালে সংযুক্ত করছো তখন কিন্তু এই rp এর মান পাইছো হচ্ছে কিন্তু 2, তাহলে এখানে তুমি এই 2টা বসায় দেবা। হ্যাঁ, তাহলে এখন r এর জায়গায় আমি কি বসাবো, এখানে 2 বসাবো। ওকে, এখন যদি তুমি ভাগ করো তাহলে সেই ক্ষেত্রে এই i এর যে মানটা পাবা সেটা হচ্ছে কিন্তু 6। ওকে, তাহলে এটা কিসে আসবে, এটা আসবে কিন্তু হচ্ছে তোমার এম্পিয়ারে, which is এম্পিয়ার। কেন এম্পিয়ার? কারণ আমরা কিন্তু জানি যে তড়িৎ প্রবাহের যে এককটা সেটা হচ্ছে কি এম্পিয়ার। ওকে, তাহলে তুমি একটা ব্যাপার চিন্তা করো যে আমরা তড়িৎ প্রবাহের পাইছি হচ্ছে কত 6 এম্পিয়ার, অর্থাৎ এইখান থেকে 6 এম্পিয়ারে কিন্তু কারেন্ট যাবে। হ্যাঁ, এইখান থেকে, তাহলে তুমি চিন্তা করো এখানে এই যে ফিউজটার ক্ষমতা আছে 2 এম্পিয়ার কারেন্ট সহ্য করা, বাট ওর ভিতর দিয়ে যদি এখন 6 এম্পিয়ারের কারেন্ট যায়, ও কি থাকবে? ও কিন্তু জীবনেও টিকতে পারবে না, তার মানে ও কি হবে, গইলা যাইব। তাহলে এই কারণে এখন এখানে একটা ব্যাপার তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এই যে 6 অ্যাম্পিয়ার, এটা কিন্তু হচ্ছে 2 অ্যাম্পিয়ারের চেয়ে কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, এটা এভাবে কিন্তু দিয়ে দেবা, তাই এবং শেষে লিখে দেবা যে ফিউজটা অক্ষত থাকবে না। এখানে লিখতে হবে অতএব ফিউজটি অক্ষত থাকবে না, এতটুকু তোমরা সবাই লিখে দিবা। ওকে, খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো একদম আয়ত্ত হয়ে যাবে। ওকে, এখন আমি তোমাদের সাথে এই বইয়ের যত ক্রিটিক্যাল, যত কঠিন কঠিন এরকম ভাবে চিত্র দেওয়া আছে, এরকম ম্যাথ আছে, জাস্ট এগুলো একটু সলভ করে দেখাবো। ওকে ওকে, এখন যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু দেখতে পারতেছো অনেকগুলো কিন্তু আমি বর্তনী এখানে এঁকে রেখেছি, এবং আজকে এই ক্লাসে দেখতে পারতেছো এটা যশোর বোর্ড 17তে আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 17তে আসছে, আবার এটা ঢাকা বোর্ড 16তে আসছে, এবং এই একটা আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, বারবার আসছে, এরকম ক্রিটিক্যাল কঠিন কঠিন যে বর্তনীগুলো আছে, আজকে এই ক্লাসটা একদম ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এবং তুমি যদি একবার এগুলো ধরতে পারো, হ্যাঁ, যেভাবেই তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবা।